সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। তেহরান সহ শতাধিক শহরে ছড়িয়েছে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ দাবি, বন্ধ ইন্টারনেট। অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিমুখে লং মার্চ। মিনেসোটার পর এবার পোর্টল্যান্ডে গুলিবিদ্ধ ২। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোটাভুটি। সমর্থন জানালেন কিছু রিপাবলিকান সিনেটরও। প্রস্তাব পাশ হলে সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এবার খামেনির পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। টানা ১২ দিন ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৩১টি প্রদেশে। দেশটির মানবাধিকার সংস্থার রিপোর্ট বলছে, চলমান বিক্ষোভে ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে ২,২৭০ জনকে। দেশ জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। বৃহস্পতিবারও রাজধানী তেহরান ও শতাধিক শহরে রাজপথে নামেন সাধারণ মানুষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেন তারা। সেই সঙ্গে নির্বাসিত যুবরাজ পাহলেভির পক্ষেও স্লোগান দেন অনেকে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়েছে। মিনিয়াপোলিস থেকে ম্যানহাটান সবখানেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা। এমন পরিস্থিতিতেও সংস্থাটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চলমান উত্তেজনার মধ্যেই পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টের গুলিতে ২ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর এক কর্মকর্তার গুলিতে মার্কিন নারী রেনি নিকোল গুড নিহতের প্রতিবাদে আইসিই বিরোধী বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মিনিয়াপোলিসে অভিবাসন আদালতের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। ফেডারেল কর্মকর্তাদের লক্ষ্য করে খুনি স্লোগান দিতেও দেখা যায় বিক্ষুব্ধদের। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার বল ব্যবহার করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন ওই নারী নিহতের ঘটনায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনেও বিক্ষোভ করেন শত শত মানুষ। এই হত্যাকাণ্ডের জন্য আইসিইকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান বিক্ষুব্ধরা। এমনকি আইসিই এর বাজেট বাতিলের সঙ্গে সঙ্গে সংস্থাটি ভেঙে দেয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে অর্থ ব্যয়ের দাবি তোলেন তারা। আইসিই এর বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উত্তাল, তখন সংস্থাটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিহত নারী একটি বৃহত্তর বামপন্থী নেটওয়ার্কের হয়ে কাজ করে আসছিল দাবি করে তার কর্মকাণ্ড আইসিই এজেন্টদের কাজকে বাধাগ্রস্ত করছিল বলে মন্তব্য করেন ভ্যান্স। ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেন, গুলি চালানো ওই এজেন্টকে ৬ মাস আগে গাড়ি দিয়ে আঘাত করেছিল নিহত নারী। মার্কিন নারী হত্যার ঘটনায় মিনেসোটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে হত্যাকাণ্ডের জন্য ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। মিনেসোটা ও ফেডারেল কর্মকর্তারা হত্যার ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে অঙ্গরাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে অবশ্যই যুক্ত থাকতে হবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজ। প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট ও ক্রিস্টি নোয়েম সহ ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা যাচাই বাছাই ছাড়াই মিথ্যা মন্তব্য করেছেন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের এক নারী নিহত হন। এই ঘটনায় আত্মরক্ষায় গুলি ছোড়া হয় বলেও দাবি করেছিল হোয়াইট হাউস। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে ভোটাভুটি হয়েছে। যে কোনো দেশের বিষয়ে সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রক্রিয়াগত ভোটে প্রস্তাবটি ৫২-৪৭ ফলে এগিয়ে যায়, যেখানে কিছু রিপাবলিকান ও ডেমোক্রেটদের সঙ্গে একমত হন। তবে ভোটে রিপাবলিকানদের সমর্থন দেয় ক্ষোভ প্রকাশ করে তাদের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় মার্কিন সিনেটে। 52-47 ভোটে এগিয়ে যায় প্রস্তাবটি, যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কিছু সিনেটরকেও ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হতে দেখা যায়। প্রস্তাবটির নেতৃত্ব দেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। ভোটের আগে সিনেটে বক্তব্যে এমন দাবির পক্ষে ভোট দেওয়ার জন্য কেউ কখনো অনুতপ্ত হয়নি বলেও মন্তব্য করেন কেইন। এই ভোট এমন এক সময় হলো যার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওই অভিযানে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মিথ্যাচার করেছেন। তবে অভিযানটি স্বল্পমেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান নয় দাবি করে এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না বলছেন রিপাবলিকানরা। এদিকে সিনেটে রিপাবলিকানদের ভোটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাটদের সঙ্গে কয়েকজন রিপাবলিকান একাত্মতা প্রকাশ করায় তাদের নির্বোধ বলে আখ্যা দেন ট্রাম্প। এমনকি পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচিত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাবটি এখন সিনেটের পূর্ণ ভোট এবং পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের জন্য যাবে। এক্ষেত্রে ট্রাম্প চাইলে ভেটো দিতে পারেন, তবে উভয় চেম্বারে 2/3 ভোট পেলে সেটাও অতিক্রম করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রতীকী পদক্ষেপ, যা প্রেসিডেন্টের একপক্ষীয় সামরিক সিদ্ধান্তকে সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেলের মজুতে নজর যুক্তরাষ্ট্রের। এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎ। তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় মস্কোর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়ছে। একই সময়ে গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের পরিকল্পনা অস্বস্তিতে ফেলেছে ইউরোপকে। বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী পদক্ষেপের জেরে বদলে যেতে পারে বৈশ্বিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের অভিযানে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আগ্রাসী আচরণের উদ্দেশ্য আমেরিকা মহাদেশে তেলের প্রবাহ নিয়ন্ত্রণ ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ সরকারকে যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হতে বাধ্য করা। তবে এর সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক পক্ষ। দুটি তেল ট্যাঙ্কারের একটিকে নিজেদের বলে দাবি করে নিন্দা জানিয়েছে রাশিয়া। তবে এখনও দেশটির কাছে প্রাধান্য পাচ্ছে ইউক্রেন ইস্যু। যদিও তেল সরবরাহে ভাটা পড়লে যুদ্ধ চালিয়ে যেতে আর্থিক সংকটের মুখে পড়তে পারে মস্কো, ফলে বাড়তে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা। এদিকে ভেনেজুয়েলার সংকটের সরাসরি প্রভাব পড়ছে আমেরিকা মহাদেশের অন্য দেশগুলোতেও। মেক্সিকোকে কঠিন কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা দিতে হচ্ছে। একদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন লাতিন আমেরিকার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা নির্ভর করছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে তার উপর। সবকিছু নির্ভর করছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কি ধরনের পথ বেছে নেয় তার উপর। যদি ওয়াশিংটন শুধু অর্থনৈতিক স্বার্থে সীমাবদ্ধ না থেকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক উন্নয়ন ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়, তাহলে গোটা অঞ্চলের রাজনৈতিক গতিপথ বদলে যেতে পারে। নিকোলাস মাদুরোকে আটকের পরই ফের ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড দখলের যে কোনো চেষ্টা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমাপ্তি ঘটাতে পারে। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে তাই চরম অস্বস্তিতে পড়েছে ইউরোপ। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে আক্রমণ চালায় তাহলে পুরো চিত্রই বদলে যাবে। ডেনমার্ক ন্যাটোর সদস্য আর গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। এতে ন্যাটোর ভেতরেই বড় ধরনের সংঘাত তৈরি হবে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে। নিজেদের সামরিক সক্ষমতা কিভাবে গড়ে তুলবে তা ইউরোপকে এখনই ঠিক করতে হবে এবং যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ বৈশ্বিক শক্তির সম্ভাব্য ভাগাভাগি তৈরি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন যদি নিজেদের প্রভাব ক্ষেত্র নির্ধারণ করে নেয় তাহলে এটি হবে বিশ্ব রাজনীতিতে মোড় ঘোরানো পদক্ষেপ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রভাব অন্য কোনো দেশে পড়বে না, এমনকি বিশ্ব তেলের বাজারেও অস্থিরতা তৈরির আশঙ্কাও খুব কম। এ যাবতীয় হুমকি থেকে বাংলাদেশ অনেকটাই দূরে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের আদালতে। যুক্তরাষ্ট্র বলছে এটি আইনি প্রক্রিয়া, কিন্তু সমালোচকদের চোখে এটি রাজনৈতিক পদক্ষেপ। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে ঘিরে এই সংঘাত বিশ্ববাজারে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। যদি এর উৎপাদন ও সরবরাহ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকে তাহলে বাজারে হঠাৎ অস্থিরতা তৈরির আশঙ্কা কম। ডিমান্ড এবং সাপ্লাইয়ের কনটেক্সটে দেখেন তাহলে যেহেতু ওই জায়গাটাতে এক ধরনের স্টেবিলিটি রয়েছে, সুতরাং ইমিডিয়েটলি দামের উপরে প্রভাব পড়বে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ভেনিজুয়েলার তেলের একটা গুরুত্বপূর্ণ কি বলা হয় যে ইম্পোর্টার কিন্তু ইউএসএ নিজেই, এবং এখন যেহেতু ভেনিজুয়েলার রাজনৈতিক অবস্থাটা আমেরিকা নিজেই মানে নিয়ন্ত্রণ করবে অ্যাটলিস্ট বেশ কিছুটা দিন, এবং আমেরিকার এবং মিডিয়াতে আসা বিভিন্ন ভাষ্য মতে যতক্ষণ না পর্যন্ত এক ধরনের ডেমোক্রেটিক ট্রানজিশন এবং স্টেবিলিটি বা স্থিতিশীলতা না আসছে, সুতরাং সেই জায়গাটাতে খুব বড় ধরনের মানে একটা ব্যত্যয় ঘটবে বলে আমার মনে হচ্ছে না। এই বাস্তবতায় বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর জন্য স্বস্তির জায়গা রয়েছে, কারণ স্বল্প মেয়াদে আন্তর্জাতিক তেলের দামে বড় ওঠানামার আশঙ্কা দেখছেন না অর্থনীতিবিদরা। ভেনিজুয়েলার যে ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশন যে এই সেটার আগে উত্তরণ না ঘটিয়ে অর্থাৎ ক্রুড অয়েল তারা তৈরি করছে, সেখান থেকে আবার মানে আমেরিকার মতো দেশে এসে বা অন্যান্য জায়গায় যে সেটা রিফাইন্ড অয়েল হচ্ছে, ওই টেকনোলজিটা ভেনেজুয়েলার নাই। তবে দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় নতুন করে বিনিয়োগে আগ্রহী নয়। অবকাঠামোগত দুর্বলতা আর প্রযুক্তিগত সীমাবদ্ধতা দেশটির উৎপাদন সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইউক্রেনে আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, আহত অন্তত 10। জবাবে কৃষ্ণ সাগরে মস্কোগামী তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ কিয়েভের। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার ইউক্রেনের আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 10 জন আহত হন। জবাবে কৃষ্ণ সাগরে রুশ বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন। এ অবস্থায় ইউক্রেন পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের ক্রিভিরি শহরে আবাসিক ভবন লক্ষ্য করে 2টি স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান জানান এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় একাধিক আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাতভর হামলার পর দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে 17 লাখের বেশি পরিবার পানি সংকটে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা। বলেন, অধিকাংশ এলাকায় পরিষেবা পুনরুদ্ধার করা হলেও এখনও প্রায় 20,000 পরিবার সংকটে রয়েছে। বিদ্যুৎহীন রয়েছে হাজার হাজার মানুষ। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার নভরোসিস্ক বন্দরগামী পালাও নিবন্ধিত তেলবাহী ট্যাঙ্কার এলবাসে হামলা চালিয়েছে ইউক্রেন। তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর শহর ইনেবলুর কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাকালে ড্রোন হামলার শিকার হয় ট্যাঙ্কারটি। এতে জাহাজের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি চুক্তি শীর্ষ পর্যায়ে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ইউক্রেনের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট নথি নিয়েও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে ভারতের কলকাতায় তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য প্রযুক্তি দফতরের কর্ণধারের বাড়ি ও অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তল্লাশির খবর পেয়ে সেখানে গিয়ে তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার আগেই সব কাগজপত্র ও ফাইল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পাশাপাশি ইডির নিয়ন্ত্রক সংস্থা স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী অমিত শাহকে দেশের সবচেয়ে নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আইপ্যাক নামের একটি বেসরকারি সংস্থা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলীয় প্রচারণা থেকে শুরু করে কর্মী, সমর্থক ও স্থানীয় স্তরের রাজনৈতিক কৌশল ঠিক করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে এই সংস্থা। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউড স্ট্রিটে সংস্থাটির কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং নিউ টাউনের সেক্টর 5-এ অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি। কিছু সময় পর সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় 15 মিনিট সেখানে অবস্থান করেন এবং বেরিয়ে আসেন। সেই সময় তার হাতে সবুজ রঙের ফোল্ডারের একটি গুচ্ছ এবং কয়েকটি হার্ড ডিস্ক দেখা যায়। To collect all of our party hard disks, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? The nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন এভাবে হস্তক্ষেপ করতে পারেন কিনা সে প্রশ্ন উঠেছে। বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস সব বিরোধী দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের সমালোচনা করেছে। আইপ্যাকের অফিসিয়াল ফাইল তুলে নিয়ে চলে এসেছেন গাড়িতে করে, অ্যাজ গুড অ্যাজ ছিনতাই। ভোট যখন সামনে নানান নাটকবাজি হবে, আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ফাটাফাটি খেলা হবে। ফলে ফাটাফাটি খেলার জন্য নানান রকমের তালগোল হয়তো চলবে। বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো পুলিশ আধিকারিক, সিবিআই এবং ইডি রেড করলে তার বাড়িতে গিয়ে ধর্ণা দেন। বাংলার মুখ্যমন্ত্রী কোনো বেসরকারি সংস্থা মানি লন্ডারিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য তদন্তের মুখে পড়লে মুখ্যমন্ত্রী চলে গিয়ে ফাইল কেড়ে নিয়ে আসেন ওই পাড়ার গুন্ডাদের মতন। 2019 সালে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশির সময়ও একইভাবে সেখানে গিয়ে বেশ কিছু কাগজপত্র জব্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের ঘটনা নতুন করে সেই পুরনো ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জান্তান ও তার 2 স্ত্রীকে সামরিক ক্রয় সংক্রান্ত টেন্ডারে অনিয়মের অভিযোগে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে হাফিজউদ্দিনের 7 দিনের, প্রথম স্ত্রীর 3 দিনের এবং দ্বিতীয় স্ত্রীর 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের আবেদন রিমান্ড মঞ্জুর করেন, যা কার্যকর হচ্ছে 8 জানুয়ারি থেকে। আসামি পক্ষের আইনজীবী জানান, তদন্তকালীন সময়ে আসামিদের আইনজীবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে অতিরিক্ত আদালতের আদেশ চাওয়া হয়েছে। একই মামলায় 23 ডিসেম্বর আরও 2 জনকে আটক করা হয়েছে। হাফিজউদ্দিনের নিয়োগ স্থগিত থাকায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের পদ শূন্য রয়েছে।